বান্ধবী মাধবীলতার কাছে নিজের 7 নড়ি সোনার হার গচ্ছিত রেখে নিশ্চিন্ত হয়ে স্বামীর সাথে 10 দিনের জন্য দক্ষিণ ভারত বেড়াতে গেল মৃন্ময়ী। গত 1 মাস ধরে পাড়ায় বড় চুরি ডাকাতি হচ্ছিল, তাই নিজের প্রিয় হার ফাঁকা বাড়িতে রাখতে ঠিক সাহস পেল না মৃন্ময়ী। মাধবীলতার ছোটবেলার বান্ধবী, এক কথায় বলতে গেলে পুতুল খেলার সঙ্গী। বান্ধবীর কাছে নিজের হারটা রেখে মৃন্ময়ী বলল, এটা বড্ড সাধের হার আমার, মাধু এটা যত্ন করে রাখিস। এই হার হারালে আমি হয়তো মরেই যাব। বালাই ষাট, কি যে বলিস তুই? মৃন্ময়ীর মুখ চেপে ধরে মাধবীলতা বলল, এসব কথা বলতে আছে? তুই নিশ্চিন্তে বেড়াতে যা মিনু, আমি তো সারাদিন বাড়িতেই, কোথায় আর যাই বল? স্বামীর যা কাজের চাপ, কোথায় আর যাব? তুই নিশ্চিন্তে ঘুরে আয়। বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে চলে গেল মৃন্ময়ী। সেই সময় তো আর ফোন ছিল না, তাই 10 দিনের আগে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। দিন 10 পর বেরিয়ে এসে মাধবীলতার বাড়ি যেতেই মাথায় বজ্রাঘাত হলো। আলু থালু বেশি মেঝেতে লুটিয়ে হাপুস নয়নে কেঁদে চলেছিল মাধবীলতা। কিরে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এ কথা জিজ্ঞেস করতে কান্না যেন 4 গুণ বেড়ে গেল। অবশেষে মাধবীলতার স্বামী ব্রজেন্দ্র কাঁচুমাচু মুখ করে বলল, কোন মুখে আর আপনার সামনে দাঁড়াবে? এই ভেবেছে কতবার পুকুরে ডুব দিতে গিয়েছিল। আমি নেহাত ছিলাম, তাই এখনো প্রাণে বেঁচে। পরশু রাতে ডাকাত পড়েছিল আমাদের পাড়ায়, মাধুর সমস্ত গয়না চুরি হয়েছে, আর তার সাথে আপনার হাতটাও। হতভম্বের মতো ব্রজেন্দ্রর মুখের দিকে তাকিয়ে রইল মৃন্ময়ী। ওটা যে মায়ের শেষ স্মৃতিচিহ্ন ছিল। মা হারটা গলায় পরিয়ে দিয়ে বলেছিল, এটা তোর দিদিমা আমায় দিয়েছিলেন, আর আজ আমি তোকে দিলাম। এটা ঐতিহ্যবাহী, খুব যত্ন করে রাখিস মিনু। মাধবীলতা মৃন্ময়ীর হাত দুটো ধরে বলল, আমাকে ক্ষমা করে দিস মিনু, আমি কথা রাখতে পারিনি। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। মৃন্ময়ী মাধবীর গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, এতে তোর কি দোষ বল? সবই আমার অদৃষ্ট। বাড়িতে ফিরে ধুম জ্বর এলো মৃন্ময়ীর। শত ওষুধেও জ্বর আর কমতে চায় না। মৃন্ময়ীর স্বামী শুভেন্দু দিন রাত স্ত্রীর মাথার কাছে বসে থাকে আর শুধু বলতো, তুমি কবে সুস্থ হবে মিনু? কিন্তু মনের ওষুধ যে ভয়ঙ্কর। বিছানায় শুয়ে ধীরে ধীরে নরকঙ্কালে পরিণত হলো মৃন্ময়ী। এত সুন্দর রূপ জৌলুস সব কোথায় যেন হারিয়ে গেল। মাধবীলতা বান্ধবীকে দেখতে এসে এই ভয়ঙ্কর চেহারা দেখে আঁতকে উঠেছিল। ডাক্তার জবাব দিয়ে চলে গেল। রোগের প্রকৃত কারণের কুলকিনারা করতে চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হলো। 1 মাসের মাথায় চলে গেল মৃন্ময়ী। শুভেন্দু কেমন যেন উন্মাদের মতো হয়ে গেল। মৃন্ময়ী শেষ যাত্রায় মাধবীলতা এলেও বান্ধবীর মুখের দিকে তাকায়নি। ভয়ঙ্কর মুখের দিকে তাকালেই গা শিউরে উঠত। স্ত্রীর শ্রাদ্ধ শান্তি সেরে ঘর বাড়িতে বেচে দিয়ে দূরে কোথাও চলে গেল শুভেন্দু। কেউ কখনো আর তার খোঁজ পায়নি। আজ মাধবীলতার বড় সুখের দিন। স্নান সেরে আলমারি খুলে 7 নড়ি সোনার হার নিজের গলায় পড়ল। এখন আর কোনো ভয় নেই। মিনু মরেছে আর শুভেন্দু নিরুদ্দেশ। পিছন থেকে ব্রজেন্দ্র এসে বলল, দারুণ মানিয়েছে তোমায় হারটা, তবে একটা কথা মানতেই হবে মিনু, তোমার সব কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছিল। মাধবীলতা হেসে বলল, ছোটবেলা থেকেই মিনুটা খুব বোকা, আমাকে অন্ধের মতো বিশ্বাস করতো। আমি কতবার ওর পুতুল চুরি করে নিতাম, ধরতেই পারতো না।
ওর বাবা খুব বড়লোক ছিলেন। মিনু কত দামি দামি জামা পরতো, আমি হাঁ করে তাকিয়ে দেখতাম। বিয়েও হলো বড় ব্যবসায়ীর সাথে। দেখলে না, দক্ষিণ ভারত ঘুরে এলো। পয়সা না থাকলে কি এসব হয়? এদিকে তোমার ব্যবসা তো ডুবতে বসেছে। আমি তো বানিয়ে বানিয়ে বললাম, তোমার কাজের চাপের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না। ভাগ্যিস পাড়ায় ডাকাত পড়েছিল, তাই তো কাজটা সহজ হলো, না হলে আবার অন্য কিছু ভাবতে হতো। শোনো, এই হারটা আজ আমার গলায় থাক। তুমি কালোটা বেচে তোমার যে ধার দেনা আছে সব শোধ করে দিও, আর বাকি টাকা দিয়ে আমরা বেড়াতে যাব, বুঝলে? কতদিন কোথাও যাওয়া হয়নি। ব্রজেন্দ্র বাঁকা হেসে সম্মতি জানালো। রাতে শুতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে হারটা গলায় পরে নিজেকে দেখছিল। বেশ রানী রানী ব্যাপার আছে কিন্তু হারটার মধ্যে। হঠাৎই খেয়াল করলো ওর পেছনে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। মিনু নরকঙ্কালের মতো চেহারাটা নিয়ে এক দৃষ্টে দেখছে নিজের ছেলেবেলার বান্ধবীকে। ঠিকরে বেরিয়ে আসা মৃত চোখ দুটো যেন বলছে, আমায় মিথ্যে বললি মধু? আমি তো তোকে বড্ড বিশ্বাস করতাম। আটকে উঠল মাধবীলতা। তুই তো মরে গেছিস, তাহলে ফিরে এলি কি করে? চাপা গলায় মিনু বলল, বন্ধু, মধু, হাতটা আমার মায়ের, ওটা বিক্রি করিস না। ভয়ে চিৎকার করে উঠল মাধবীলতা। সব শুনে ব্রজেন্দ্র হেসে বলল, ধুর, কি দেখতে কি দেখেছ? কালকে ওই হাড় থাকবে না, আর কোনো সমস্যাও থাকবে না। পরের দিন সকালে গলা কাটা অবস্থায় মাধবীলতাকে বিছানায় পাওয়া যায়। ব্রজেন্দ্র পাশে ঘুমোলেও কিছু জানে না এ কথা পুলিশ বিশ্বাস করেনি। তাই ব্রজেন্দ্র আপাতত পুলিশের হেফাজতে। নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে গিয়ে ব্রজেন্দ্র উন্মাদ প্রায়। কিন্তু আজও সাতনড়ি হারের কোনো খোঁজ নেই। নমস্কার।